বলো তো, আমি বুঝতে পারছি না তো। এই মুহূর্তে আমি আই ফিল সো হেল্পলেস। আমি কোথা থেকে। একদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে তোলপাড় টলিউড, অন্যদিকে আরও এক দুঃসংবাদ টলিপাড়ায়। উৎসব মুখার্জি নিখোঁজ, 2রা এপ্রিল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার ওয়াইফ মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। দিদি, ঠিক কী হয়েছিল যদি একটু বলো সেই রাতে। 2 তারিখে উৎসব বেলা 11টা সাড়ে 11টা বাড়ি থেকে বেরিয়েছিল। ও নিমতা পিএনবিতে গিয়েছিল টাকা তুলতে, ক্যাশ তুলতে, এবং ওর ফোনটা আমার কাছে ছিল, কারণ আমাদের একটা ওটিপি আসার ছিল ওর ফোনে এবং আমার ফোনে, যেটা আগে একবার মিস হয়েছিল, এবারে যেন মিস না হয় সেই জন্য ও রেখে গেল। এবং বললাম তো যাবো, টাকা তুলে চলে আসবো। তো আমাদের একটা স্পেয়ার ফোন ছিল, বাবার ফোনটা, উইচ ইজ আ পুশ বাটন ফোন, সেটা আর তার চার্জারটা নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে যেহেতু ওর ফোনটাও আমার কাছে ছিল, তো মেসেজ আসছিলো ইত্যাদি, তো ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছিলো। তো প্রথমে যখন ফোন করলাম বললো আমি বাসে আছি, তারপরে ফোন করলাম বললো আমি ঢুকে গেছি, টেলারে আছি। মানে লাস্টে ফোনটা বললো আমি টেলারে আছি দাঁড়িয়ে, অনেক ভিড়, কালকে ছুটি ছিল গতকাল, তো আমি টাকাটা তুলে চেকবুকটা তুলে চলে আসছি। তো তারপর আমি ওয়েট করে আছি যে হয়তো আবার কল করবে বেরিয়ে। তারপর যখন কল করলো না, আমি কল করে দেখলাম সুইচ অফ। তখন আমি ভাবলাম যে তার মানে চার্জ চলে গেছে। তখন আমি ভাবছিলাম যে হয় ও একজন প্রডিউসারের কাছে যাওয়ার কথা ছিল, ওখানে যাবে সোজা, নয়তো বাড়িতে আসবে। তো ওই প্রডিউসারকে আমি ফোন করে বলি যে এরকম হয়েছে, ওকে পাচ্ছি না, চার্জ চলে গেছে হয়তো ফোন, ও যদি আসে একবার আমাকে কল করতে বলবে। বললো আচ্ছা ঠিক আছে। তো আমি ওয়েট করেছিলাম 7টা সাড়ে 7টা 8টাও অবধি যখন আসেনি, তখন আমি একটু প্যানিক করতে থাকি। তখন প্রথমে আমি ওর 2 বন্ধুকে ফোন করি, করে আমি বলি এরকম একটা সিচুয়েশান, আর আমার মনে হচ্ছে আমি আর ওয়েট করবো না, কারণ এটা তো হয় না। হয় উনি চার্জ করে আমাকে ফোন করবেন, নয়তো অন্য একটা কারোর ফোন থেকে ফোন করবেন, নয়তো বাড়ি চলে আসবেন, নয়তো ওই প্রডিউসারের অফিসে যাবেন। এই 4টে সম্ভাবনার বাইরে আর কিছু হতে পারে না। আমি তখন প্যানিক করতে শুরু করেছি। আর মানে তখন তো বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি ও কী ব্যাংকিং করেছে, সেটাও আমি জানি না। সেটা কথা হওয়ার আগেই তো ফোনটা বন্ধ হয়ে গেল। কত টাকা ইত্যাদি কিছু বুঝতে পারছিলাম না। আপনি কি টাকা তুলেছিলেন? টাকা তুলতেই তো গেছিলেন, কত তুলেছেন সেটা তো আর কথা হয়নি। বললেন আমি টেলার দাঁড়িয়ে আছি, করছি, তারপর তো আর কথা হয়নি। সবটা মিলিয়ে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি আনন্দপুর স্টেশনে গেছিলাম, পুলিশ স্টেশনে গেছিলাম। তো তখন ওনারা সঙ্গে সঙ্গে ডায়েরি নিয়ে নেন, এবং তখনই ওর ফোন নাম্বারটা যেটা ওর ক্যারি করছিল সেটা সিডিআর দেখে বলেন যে এটা লাস্ট অ্যাক্টিভ ছিল উল্টোডাঙ্গা স্টেশনের কাছে। তারপরে আবার আমি বাড়ি ফিরে আসি, আবার আমি রাত 12টার সময় যাই, তখনও সেরকম কিছু জানা যায়নি। আমি সারা রাত জেগে বসে থাকি। সকালবেলাতে অন্যান্য সমস্ত থানা থেকে ফোন আসতে শুরু করে, জিআরপি শিয়ালদহ থেকে ফোন আসতে শুরু করে, তারা সব ডিটেলস চায়, সেগুলো আমাকে ফিড ইন করতে হয়। লালবাজার মিসিং স্পট থেকে ফোন যায় অনেক, মানে তার পরের দিন থেকে মোটামুটি পুলিশ খুবই অ্যাক্টিভ হয়ে যায় আর কি। আচ্ছা, আপনাদের বিয়ে তো বেশি দিন হয়নি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কি সমস্যা হয়েছিল, মানে কোনো রকম ঝগড়া বা কোনো ঝামেলা যে কারণে উনি বেরিয়ে গিয়েছেন, বা উনি বেরোনোর আগে তারপর আর কোনো কন্ট্যাক্ট করেননি যেমনটা আপনি বললেন, তো কোনো রকম ঝামেলা কি হয়েছিল? দেখুন, পার্সোনাল লেভেলে কোনো ঝামেলা ছিল না, বাট এটা আমি অ্যাকচুয়ালি অনেক সময় অনেক দিনকে বলছি যে ও একটা সাইবার ক্রাইম নিয়ে খুব বিরক্ত, বিধ্বস্ত এবং প্রচণ্ডভাবে অ্যাফেক্টেড ছিল। সেটা সবাই জানে না। আমরা যদিও ও বারবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল, এটা নিয়ে আগে কাভারেজ হয়েছিল, কিন্তু তাও আমি বুঝতে পারছি যে এটা আরেকবার এক্সপ্লেন করার দরকার আছে। সেইটা নিয়ে ওর ভীষণ মানসিক চাপে ছিল, যদিও সেটা খুব একটা প্রকাশ করেনি বা সেটা নিয়ে কোনো ঝামেলা অ্যাসাজ হয়নি, কিন্তু আমাদের দুজনেরই একটা মানসিক চাপ ছিল ওটা নিয়ে। সাইবার ক্রাইম অর্থে কি হয়েছিল? ওটাও হয়েছিল, যেটা আমি এটা জানতে পারি যেদিনকে ওর বাবা মারা যান আর কি, মানে সেপ্টেম্বরের মানে গত বছর সেপ্টেম্বর যখন বাবা মারা যান, ওই সময়টা আমি পুরো ব্যাপারটা জানতে পারি। তার আগে আমি ওকে চিনি 2024-এর অগস্ট মাস থেকে, আমি কোনোদিনও এটা জানতাম না। ঠিক আছে, আমাকে শুধু একটা কথা বলেছিল যে অ্যাভয়েড দিস সোশ্যাল মিডিয়া, মানে আমি পছন্দ করি না, ইউ অলসো অ্যাভয়েড। আমারও খুব একটা সোশ্যাল মিডিয়াতে আমিও খুব একটা ওকে কানেক্ট করার চেষ্টা করিনি, বা আমি পুরো ব্যাপারটাতে অ্যাওয়্যার ছিলাম না। হঠাৎ করে আমি জানতে পারলাম যে ওর 2019-20 সাল থেকে প্রথমে ওর ফেসবুকটা অ্যাটাক হতে শুরু করে। মানে ও একটা ছবি পোস্ট করলেই তার নিচে কয়েকশো ফেক অ্যাকাউন্ট থেকে খুব মানে ম্যালিশিয়াস পোস্ট করতে শুরু করে ওর নামে। এবং একটাকে ডিলিট করলে ওটা আরও অনেক নাম্বারে বেড়ে যাচ্ছিলো। তো তাতে এরকম প্রথমে শুরু হয়। তারপরে যেটা হয় যে সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রামে ওর নামে ওর ছবি পোস্ট করে ওর নামে উল্টোপাল্টা লেখা হয়, নানা রকম অ্যালিগেশনস যেগুলো বেসলেস দেওয়া হয়। তারপরে একটা হোল ডোমেন তৈরি হয়, মানে ইন্টারনেটের উপর একটা ডোমেন তৈরি করে, যেটাকে আমি জানি না মানে টেকনিক্যাল লোকেরা ডোমেন মানে বুঝবে, কিন্তু ইটস লাইক আ পেজ, মানে যেটা একটা কিনতে হয় ডোমেনের জন্য, অনেক সময় লোকে পাবলিসিটি ইত্যাদির জন্য করে। সেখানে ওর কমপ্লিট ওর ডিফেমেশন চলছিল, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছিল।
তো এইগুলো নাকি অনেক দিন ধরে চলছিল, বাট ও আগে একবার যখন এগুলো হচ্ছিল ফেসবুক অ্যাটাক ইত্যাদি, তখন ও গেছিলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, তখন কোনো সলভ হয়নি। তো তারপরে মাঝে মাঝে এগুলো নাকি হতে থাকে। তো তখন আমি জেনে বলেছিলাম যে এটাকে তো কাউন্টার করতে হবে, এটা না ইউ ক্যান। আর তখন ও যেটা বললো যে এটাতে আমার প্রচণ্ড আমার জীবনে এফেক্ট পড়েছে, কারণ আস্তে আস্তে এটা পার্সোনালাইজড হয়ে যাচ্ছিল। অর্থাৎ আমি ধরো একটা বড় গ্রুপে দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন মহিলা আছেন, শুধু আমার আর ওই মহিলার ছবিটা কেটে নিয়ে তার নিচে অনেক কিছু লেখা হচ্ছিল, এবং সেটা করতে গিয়ে এই ইন্ডাস্ট্রির অনেক কের সাথে আমার একটা, তারা বলছিল এটা তো তোমার অ্যাকাউন্ট হ্যাক করছে, তো তোমাকেই তো এটা দেখতে হবে, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। আস্তে আস্তে আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করি, আমি আর এই মানে খুব একটা বেশি এক্সপোজার চাইনি। তো এই পুরো জিনিসটা আমার ক্যারিয়ারে এফেক্ট করেছে, আমার মাথায় এফেক্ট করেছে, এটা বছরের পর বছর হচ্ছে, আমি সবসময় একটা ভয়ে ভয়ে আছি। এই কথাটা কথা বলুন যে এটা কি কোথাও মনে হয় আপনার যে টলিউডের কারোর মানে কোনো একটা ষড়যন্ত্র বা টলিউডে যাতেও কাজ না করতে পারে সেটার জন্য কোনো একটা একটা ইউনাইটেড হয়ে এরকম কিছু করা? এটা টলিউডের কেউ নয়, এটুকু আমি শিওর, মানে এই ইন্ডাস্ট্রির কেউ নয়, কিন্তু যাতে কাজ না করতে পারে এটা কোনো পার্সোনাল ভেন্ডেটা। কাজ না করতে পারে তো বটেই, কারণ এই প্রত্যেকটা জিনিস তো আলটিমেটলি ওর কাজের উপর এফেক্ট করবে, কিন্তু এই ইন্ডাস্ট্রি মনে হয় না কেউ নয়, এটা অন্য কিছু। এবং এটা যখন আমি জানতে পারি এবং তারপর আমার বিয়ের পরে আমি এইটাকে প্রথম অ্যাড্রেস করি, কারণ তখন আমাকেও শুরু করা হয়েছিল, মানে আমার ছবি দিয়ে ট্রোল করা, উল্টোপাল্টা কথা লেখা শুরু হয়ে গেছিলো। তখন উই টুক ইট আপ, মানে তখনই আমরা ওই একজন লয়ার হায়ার করি এবং সাইবার ক্রাইমে যাই, আনন্দপুর স্টেশনে যাই, সব কিছু। তো ইট ওয়াজ বিং টেকেন কেয়ার অফ, মানে ওরা একেবারেই অ্যাক্টিভ হয়ে এটাকে অ্যাড্রেস করছিলেন। অ্যাজ অন টুডে মোটামুটি সবটাই ডিলিট হয়ে গেছে, কিন্তু এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে আতঙ্কে, মানে চাপা আতঙ্কে থাকতো যে কোনো সময় একটা সাইবার অ্যাটাক হবে, কারণ এই ডোমেনগুলো ইজ আ লিটল প্রবলেমেটিক এরিয়া, and it's not very easy. যেটা আমরা জানতে পেরেছি যে উনি নাকি আগেও এরকমভাবে মানে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সেটা এটা আমি একটু মানে আমাদের সূত্র অনুযায়ী আমরা খোঁজ পেয়েছিলাম যে মানে তো মানে আপনার বিয়ের আগেও উনি নাকি এরকম নিখোঁজ হয়েছিলেন, তারপরে উনি আবার ফিরে এসেছিলেন মানে কাজের সূত্রে কিছু, মানে তখন উনি হয়তো কিছুদিন লেখায় ব্যস্ত, মানে মানে এরকম একটা খবর এসেছে উনি তো মানে লিখতে, যেহেতু লেখকও, তাই কি নিজের মতো একটু অন্য কোথাও গিয়ে লেখার মধ্যে ঘুরে, মানে হয়তো চারিদিক ঘুরে কিছু লেখা, তারপর আবার উনি ফিরে এসেছিলেন, এরকম কিছু একটা আমি শুনেছি। আর সেই বিষয়ে কি আপনার কোনো আইডিয়া নেই, আমি ওকে 2024 সাল থেকে চিনি, এরকম কোনো আইডিয়া নেই আমার, বা ওর কাছ থেকে এরকম কোনো গল্প আমি শুনিনি। আর যেখানেই যায় সেখানে তো আমাকে বলে যাবে, কারণ ও তো এটুকু জানে যে আমি মানে একবেলাও যদি ও না ফোন করে বা এই না করে, আমি তো হাইপার হয়ে যাই, মানে আমি চিন্তা করতে শুরু করবো। আর ওই বাড়িটাতে তো মানে আমরা দুজনেই থাকতাম, এটা তো হতেই পারে না, মানে উনি মানে লেখার জন্য চলে গেছেন, ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল। আচ্ছা, বাড়িতে যেমনটা আপনি বললেন যে আপনি একা রয়েছেন এখন, বাড়িটাতে ঢুকতে পারছেন? মানে অবশ্যই নয়, থাকতেই পারছি না, তো ওই জন্য কোনো না কোনো কাজ নিয়ে বেরিয়ে পড়ছি। এমনকি আমিও তো লিখি, মানে আই হ্যাভ টু রাইট, কিছুক্ষণ লিখছি, খুব বেশি লিখতেও মানে বুঝতে পারছেন তো, এখনও অতটা ফোকাস আসেনি, চেষ্টা করছি আমি আবার টু গেট ব্যাক টু ওয়ার্ক, বাট যতটা পারি লিখছি। ওর বাড়িতে একটা ব্যাপার হচ্ছে, উৎসবে সারা বাড়িতে প্রচুর বই, মানে বই মানে একটা বড় লাইব্রেরি থেকেও বেশি বই, সেইগুলো একটু পড়ার চেষ্টা করছি, আর যতটা বাড়িতে না থাকা যায় তার চেষ্টা করছি। আর যত দিন যাচ্ছে না, আমার আস্তে আস্তে মানসিক বলটা কমে যাচ্ছে আর কি, মানে আগে ভাবছিলাম এনি মোমেন্ট হয়তো একটা কিছু জানতে পারবো, এবার এক্ষুনি আসবে, কীরকম যেন আমার কি হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না। আপনি কোনো রকমভাবে যোগাযোগ করেননি বা কিছু চেষ্টাও করছেন না? না, কোনো যোগাযোগ নেই। আমি তো পুরো রাত মানে ফোন নিয়ে বসে থাকি, একটা ফোন এলেই আমি ছুটে ছুটে আসি, ভাবি যদি একটা কোনো কন্ট্যাক্ট আছে। আচ্ছা, উনি যেদিনকে বেরিয়ে গেছিলেন উনি তো ফোন নিয়েও বেরোননি? না, ফোনটা আমার কাছে ছিল, ওটিপিটা আসবে বলে আমার কাছে ছিল। আর এই যে সাইবার ক্রাইমের কথাটায় যেটা হচ্ছিল, যে আমাদের যে বিয়ের ছবিটা পোস্ট করেছিল ও, তবে একটা অদ্ভুত আমাদের যেটা লেগেছে যে উনি বেরিয়ে যাওয়ার পরই ওনার প্রোফাইলে একটা ছবিও চেঞ্জ হয়। আমি করেছি ওটা, কারণ ওই যে আগে যে ছবিটা ছিল আমাদের দুজনেরই বিয়ের ছবিটা ছিল, সেই ছবিটার নিচেও ট্রোলিং শুরু হয়, এবং একটা কাভার ফটো ছিল ওই সিঁদুর পরানোর রিচুয়ালটা, তার নিচেও ট্রোলিং শুরু হয়। তখন আমাকে বলে পারলে এই ছবিগুলো চেঞ্জ করে দিস, তো তখন আমি চেঞ্জ করে দিলাম। এবার আমি ভাবলাম ওর ছবিটাই রাখবো না, কারণ ও তো মেন টার্গেট। আমি আমার একটা পুরোনো ছবি দিলাম, তাতে দেখলাম তার সাথে আমার এখন খুব একটা মুখের মিল নেই, তো অনেকেই প্রশ্ন করতে শুরু করলেন ইনি কে, তাই জন্য আমি এবার টু মাই ওয়াইফ উইথ লাভ লিখলাম, যাতে লোকে বোঝে ইটস মি। কিন্তু তারপরেও আবার সেই ট্রোলিং, কেন
ছবি চেঞ্জ হয়েছে ইত্যাদি, তখন আমি আবার ওটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আপনি লয়ারের কাছে এসেছিলেন, কি বলছেন, মানে কি বিষয়ে আলোচনা এই হলো? পুরো ব্যাপারটা নিয়ে আমাকে তো একটু লয়ারের অ্যাডভাইস নিতে হবে, কারণ যা কিছু আমি বলছি বা আশেপাশে যা কিছু হচ্ছে সব কিছু হ্যাজ আ লিগাল ইম্প্যাক্ট অন মি। সো আমার লয়ারের, আর এমনিতেও আমি জেনারেলি যে কোনো কিছু, মানে এটা তো একটা পুরো বড় মানে ভীষণই সিরিয়াস ব্যাপার, কারণ আমার লয়ার লাগবেই। কিন্তু এমনি সময় আমি সবসময় চেষ্টা করি লিগাল পথে চলার, ল কী বলছে সেটা জানার। সবসময় তো আমরা জানি না। সো শেষ করবো, কাউকে সন্দেহ করছেন? সন্দেহ কিছু কিছু হয়েছে, সেটা আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ দেখছেন ব্যাপারটা। এটা এই মুহূর্তে আমি মিডিয়াকে বলবো না। সন্দেহ তো ডেফিনেটলি সেই হচ্ছে। সন্দেহর তালিকার মধ্যে কি টলিউডের কোনো মুখ রয়েছে, মানে যারা উৎসবের সঙ্গে কাজ করেছে বা যারা বা যারা বন্ধু বান্ধব রয়েছে, সেই কারোর কি নাম রয়েছে, বা তারা কি টলিউডে কেউ যুক্ত? না ধরতে পারেন, কিন্তু আমি এখনই এই ব্যাপারে কিছু বলছি না। আমার যার মনে হচ্ছে, আমার সন্দেহ হলেই কি সেটা সত্যি তা তো নয়, ঠিক আছে? সেটা তো পুলিশ দেখবে। আমার যা মনে হয়েছে আমি বলে দিয়েছি পুলিশকে। এই ইন্ডাস্ট্রির সাথে মনে হয় না খুব একটা সম্পর্ক আছে। আচ্ছা, উৎসবের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কি তাদের থেকে কোনো রকম ইনফরমেশন বা কিছু পাচ্ছ? আমার ওর কিছু মানে একদম কলেজের লেভেলের বন্ধু আছে, তারা নিজেরা দেখা করছেন রেগুলারলি। তারা যা ইনপুট দিচ্ছে সেটা দিয়ে কোনো কংক্রিট বোঝা যাচ্ছে না। মানে উৎসবকে অ্যাজ আ পার্সন যারা যেরকমভাবে চেনে বলছেন সবই, কিন্তু সেখান থেকে কোনো রাস্তা তো বেরোচ্ছে না। 6 দিন পেরিয়ে গেল, আমরাও কোনো খবর পাচ্ছি না। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না, মানে তুমি কিভাবে একা হাতে সবটা করছো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু কি বলবে, মানে কিছু পাওয়া? বলবো বলো তো, আমি বুঝতে পারছি না তো। আর তোমরা আমাকে ওর লাইফ সম্বন্ধে জিজ্ঞেস করছো, ওর চলে গেছিলো কি না আগে ইত্যাদি। এটা তো একমাত্র বলতে পারতেন ওর বাবা এবং মা। তারা দুজনেই পরপর চলে গেছেন গত বছর। এই মুহূর্তে আই ফিল সো হেল্পলেস। আমি কোথা থেকে, আমি চেষ্টা করছি বাড়ির কোথাও থেকে জিনিস, আমি কন্টিনিউয়াসলি খুঁজে যাচ্ছি যে কিছু ক্লু পাওয়া যায়, কিছু ক্লু পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তুমি খুব তাড়াতাড়ি উৎসবটাকে খুঁজে পাবে এবং বি স্ট্রং। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা এই স্টোরির ফলো আপ তো রাখবোই যে কী ঘটছে পরে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।